সুইস ব্যাংক পৃথিবীর বিভিন্ন প্রান্তের দুর্নীতিবাজ ধনীদের কালো টাকা নিরাপদে সংরক্ষণ করার জন্য কুখ্যাত এই ব্যাংক। সুইস ব্যাংক মূলত একক কোনো ব্যাংক নয়। সুইজারল্যান্ডের ব্যাংকিং নীতিমালার অধীনে 250টিরও অধিক ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানকে মূলত একত্রে সুইস ব্যাংক বলা হয়ে থাকে। প্রায় কয়েকশো বছর ধরে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো তাদের গ্রাহকদের অর্থ শতভাগ গোপনীয়তার সাথে নিরাপদে সংরক্ষণ করে আসছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে গড়ে উঠল এই সুইস ব্যাংকিং ব্যবস্থা। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। সুইস ব্যাংকিং ইতিহাস অনেক পুরনো। 13 শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে অর্থ ব্যবসায়ীরা সুইজারল্যান্ডে এসে পৌঁছায়। তাদের বেশিরভাগই ছিল ইহুদি। বিশপ অ্যাডহেমার ফার্বি 1387 সালে জেনেভার ব্যাংকারদের সুদ ব্যবসা করার অনুমতি দেয়। ইতালি, জার্মানি এবং ফ্রান্সের মতো পরাশক্তিধর দেশগুলোর মাঝে অপেক্ষাকৃত ছোট সুইজারল্যান্ড মধ্যযুগে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হয়ে দাঁড়ায়। বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল জেনেভা। 16 শতকের দিকে জন কেলভিনের প্রোটেস্ট্যান্ট চার্চভিত্তিক ধর্ম সংস্কার ব্যাংকিং ব্যবসার গতিকে বৃদ্ধি করে এবং সুদ ব্যবসাকে পুরোপুরি বৈধতা দেয়। একই সময়ে সুইজারল্যান্ডের আশেপাশের অঞ্চলগুলোর রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। সেসব অঞ্চল থেকে অনেকেই তাদের সম্পদ নিয়ে সুইজারল্যান্ডে অভিবাসী হতে শুরু করে। 17 শতকের শুরু থেকেই জেনেভাকে কেন্দ্র করে অনেকগুলো আর্থিক লেনদেন প্রতিষ্ঠান গড়ে ওঠে। 1713 সালে গ্রেট কাউন্সিল অব জেনেভা ব্যাংকিংয়ের গোপনীয়তা নীতিমালা প্রকাশ করে। এই নীতিমালায় একজন গ্রাহককে চরম গোপনীয়তার নিশ্চয়তা দেয়। ব্যাংকার তার গ্রাহক ব্যতীত অন্য কারো সাথেই কোনো তথ্য বিনিময় করতে বাধ্য নয়। 1713 সালে এই নীতিমালায় কর ফাঁকিবাজদের সুস্পষ্টভাবে ছাড় দেওয়া হয়েছিল বলে অনেকে মনে করেন। 1741 সালে আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডের প্রথম ব্যাংক ওগেলিং অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 1885 সালে 6টি ব্যাংক মিলে সুইস ব্যাংক কর্পোরেশন গঠন করে। 19 শতকে ইউরোপের প্রায় সব দেশে যখন যুদ্ধের দামামা বাড়ছে, তখন বিত্তশালীরা তাদের অর্থ রাখতে সুইজারল্যান্ডকেই বেছে নেয়। 1934 সালে ফ্রান্স সরকার ক্ষিপ্ত হয়ে প্যারিসের সুইস ব্যাংকের শাখায় হানা দেয় এবং তাদের সব নথি জব্দ করে। এর ফলে তারা বেশ কিছু কর ফাঁকিবাজদের শনাক্ত করতে সক্ষম হয়। ভবিষ্যতে এরকম দুর্ঘটনা এড়াতে সুইসরা 1713 সালের সেই আইনকে আরও কঠোর করে দেয়। তৈরি করা হয় সুইস ফেডারেল ব্যাংকিং ল নামে নতুন একটি আইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে এবং যুদ্ধ চলাকালে কোনো ব্যাংকেই জার্মান মুদ্রা গ্রহণ করতে রাজি হচ্ছিল না। তখন জার্মানদের শেষ ভরসা হয়ে দাঁড়ায় সুইস ব্যাংকগুলো। একই সাথে তারা নাৎসিদের লুট করা স্বর্ণ জমা রাখছিল, আবার একই সাথে ইহুদিদের সম্পদও গচ্ছিত রাখছিল। 1997 সালে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সুইস ব্যাংক কর্পোরেশনের উত্তরাধিকারী ইউবিএস এবং ক্রেডিট সুইস $1.25 বিলিয়ন ইহুদি পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে রাজি হয়। সাম্প্রতিক সময়ে কিছু জার্মান রাজনৈতিক নেতা সন্দেহ করেছিলেন সুইস ব্যাংক তাদের গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য জার্মানির প্রাদেশিক অর্থ বিভাগে গুপ্তচর নিয়োগ করেছে, তবে এর সত্যতা যাচাই করা যায়নি। চলুন এবার আসি সুইস ব্যাংক কেন পছন্দের শীর্ষে। ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে একজন গ্রাহক সবথেকে বেশি যে জিনিসটি আশা করবে তা হলো গোপনীয়তা। যদি অবৈধ টাকা বা কালো টাকা হয় তাহলে গোপনীয়তার মুখ্য হয়ে দাঁড়ায়। সুইজারল্যান্ডের ব্যাংকিংয়ের সুনাম মূলত এখানেই। ডাক্তারের সাথে রোগীর বা উকিলের সাথে মক্কেলের যেমন বিশ্বাসযোগ্য সম্পর্ক, তেমনই সুইজারল্যান্ডের ব্যাংকের সাথেও তাদের গ্রাহকদের সম্পর্ক চরম বিশ্বাসের। সুইস ব্যাংক তাদের গ্রাহকদের কোনো তথ্যই কাউকে দিতে বাধ্য না। অনেকের ধারণা সঞ্চিত অর্থের উপর সুইস ব্যাংক প্রচুর পরিমাণে মুনাফা দিয়ে থাকে। সুইজারল্যান্ডের স্বনামধন্য ব্যাংক ইউবিএস খুব বেশি হলে 1.50% মুনাফা দিয়ে থাকে, তাও ক্ষেত্র বিশেষে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের প্রকাশ ঘটলে সুইস আইন অনুযায়ী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের 6 মাস পর্যন্ত কারাবাস এবং 40,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা হতে পারে। এছাড়াও ক্ষতি বিবেচনা করে গ্রাহক ক্ষতিপূরণও পেতে পারে। বলার অপেক্ষা রাখে না, গ্রাহকদের গোপনীয়তা বজায় রাখতে সুইজারল্যান্ডের আইন সবথেকে কঠোর। সাধারণত ব্যাংকে অর্থ জমা রাখতে হলে অর্থের উৎস ছাড়াও কর জমা দেওয়ার ছাড়পত্র, ব্যক্তিগত খুঁটিনাটি এবং বিদেশে হলে পূর্বের অ্যাকাউন্ট বা লেনদেনের ইতিহাস জানতে চাওয়া হয়। কিন্তু সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ জমা রাখতে হলে অর্থের উৎস নিয়ে জানতে চাওয়া হয় না।
ন্যূনতম 18 বছর এবং বৈধ পাসপোর্ট এই দুটি জিনিস থাকলেই সুইজারল্যান্ডের একটি ব্যাংকে অর্থ জমা রাখা যায়। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রাহককে খুব অভিজাত বা উচ্চবিত্তের হতে হবে। মাত্র 5,000 সুইস ফ্র্যাঙ্ক থাকলেই যে কেউ ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে। সুইস ব্যাংকিং ব্যবস্থায় আফ্রিকার স্বৈরশাসক অথবা ল্যাটিন মাদক সম্রাট সবাইকে চিহ্নিত করা হয় একটি অদ্বিতীয় নম্বর দিয়ে। নম্বরটির বিপরীতের মানুষটি কে, এটা ব্যাংকের হাতে গোনা কয়েকজন কর্মকর্তাই শুধু জেনে থাকেন। বছরের পর বছর ধরে সুইজারল্যান্ডের অর্থনৈতিক কাঠামো খুবই স্থিতিশীল। দেশের অর্থনীতি রাজনৈতিক স্থিতিশীলতার ওপর অনেকাংশে নির্ভর করে। সুইজারল্যান্ড সর্বশেষ সরাসরি যুদ্ধে জড়িয়েছে 1505 সালে। ইউরোপের অন্য দেশগুলো যখন নিজেদের সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দিয়েছে, সুইসরা তার বদলে নিজেদের অর্থনৈতিক কাঠামো করেছে শক্তিশালী। 19 শতকের প্রথমার্ধেই দুনিয়া দুটি বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়, যার কেন্দ্রে ছিল ইউরোপ। সেখানেও নিরপেক্ষ ছিল এই দেশটি। বর্তমানেও সুইজারল্যান্ডকে অত্যন্ত নিরাপদ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় এবং এই দেশটির অর্থনীতি টালমাটাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। উল্লেখ্য, সুইস ব্যাংকগুলোর $6 ট্রিলিয়ন অর্ধেকই বিদেশিদের। সুইস ব্যাংকের দুনিয়া জুড়ে খ্যাতির বদলে কুখ্যাতি মনে করা হয় বেশি। আইনের সুযোগ নিয়ে সুইস ব্যাংকগুলো হয়ে উঠেছে কর ফাঁকিবাজদের স্বর্গ। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সুইস ব্যাংকগুলো কিছুটা শিথিল হয়েছে। বর্তমান সুইস ব্যাংক সুস্পষ্ট প্রমাণের সাপেক্ষে কোনো গ্রাহকদের তথ্য দিয়ে থাকে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির নিষেধাজ্ঞায় পড়া কোনো স্বৈরশাসকের অ্যাকাউন্টও জব্দ করা হয়। 2005 সাল থেকে অব্যাহত চাপের মুখে পড়ে 2013 সালে এসে শেষ পর্যন্ত সুইস সরকার যুক্তরাষ্ট্রের সাথে তথ্য বিনিময়ের জন্য একটি আইন পাশ করে। 2016 সালে সেপ্টেম্বর মাসে ফরাসি পত্রিকা লা পরিয়েজে জানায়, কর ফাঁকির তদন্ত হিসেবে 45,161 গ্রাহকের ব্যাংক তথ্য চেয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এটা নিয়ে অবশ্য বেশ দর কষাকষি করতে হয়েছিল ফরাসিদের। গত বছর অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা OECDর সম্মেলনে সুইজারল্যান্ড একটি চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে সম্মতি দিয়েছিল। চুক্তিটি স্বাক্ষরিত হলে 60টি রাষ্ট্র সুইস ব্যাংক থেকে তাদের নাগরিকদের তথ্য জানতে পারবে। পাকিস্তানের কয়েকটি জাতীয় দৈনিকের খবর অনুযায়ী পাকিস্তান এবং আরও 21টি রাষ্ট্র একই ধরনের চুক্তি করতে যাচ্ছে। 2011 সালে সুইস ব্যাংক লিবিয়ার শাসক মোহাম্মদ আল গাদ্দাফি এবং তার 29 জন সহযোগীর সম্পদ জব্দ করে। এর আগে সুইস ব্যাংক কর্তৃপক্ষ মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসেনি মোবারকেরও সম্পত্তি জব্দ করেছিল। ধারণা করা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার বিশাল সম্পত্তি সুইস ব্যাংকে গচ্ছিত রেখেছে। তিউনিসিয়ান ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বেন আলীও বিরাট অঙ্কের অর্থ জমা রেখেছিল এখানে। অবশ্য সেটি ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে। সুইস ব্যাংক নিয়ে একটি প্রচলিত মিথ্যা হলো এখানে বেনামি প্রচুর অ্যাকাউন্ট আছে। বাস্তবে এটি সত্য নয়। মুভি বা উপন্যাসের মতো এখানে বেনামি অ্যাকাউন্ট খোলা যায় না। আইনের কোনো প্যাচ ছাড়াই একজন গ্রাহকের তথ্য সুইস ব্যাংক প্রকাশ করে যখন সেই গ্রাহক মৃত্যুবরণ করে। যদি বিগত 60 বছর ধরে অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করা না হয় এবং অর্থের পরিমাণ যদি 500 সুইস ফ্র্যাঙ্কের বেশি হয়, তবে সেটা প্রকাশ করা হয়। যদি কোনো উত্তরাধিকারী সম্পত্তি দাবি না করে, তবে 1 বছর পর সুইস সরকার সেই সম্পদ নিজের কোষাগারে জমা নেয়। 2015 সালে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অথবা ICIJ তাদের ওয়েবসাইটে সুইস লিগ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে। 130 জন সাংবাদিকের গবেষণায় এটা বেরিয়ে এসেছে যে HSBC ব্যাংকের জেনেভা শাখায় 180 মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়ে লুকাতে সাহায্য করেছে। এই রিপোর্ট প্রকাশ না করতে বিবিসির উপর প্রচুর চাপ ছিল। অনেকেই মূলত ধারণা করে থাকেন সুইস আইন তৈরি করা হয়েছে মূলত কালো টাকার মালিকদের জন্য। এটি ভুল ধারণা। তবে এটা সত্য যে লুকোচুরি এই আইনের ব্যবহার করে যাচ্ছে আমেরিকার ধনকুবের থেকে এশিয়ার কর ফাঁকিবাজরাও। সুইসরা তাদের ব্যাংকিংয়ের ঐতিহ্য ধরে রাখতে যেমন তৎপর, তেমনি অন্য রাষ্ট্রগুলো চাপ দিয়ে সুইসদের এই আইন সংস্কার করার জন্য তৎপর। তবে ইদানিং সুইস ব্যাংক ইউরোপ এবং বাহিরের কিছু দেশের সাথে পূর্ণমাত্রায় তথ্য বিনিময় শুরু করেছে। তবে কি শেষ হতে চলেছে সুইস ব্যাংকিংয়ের গোপনীয়তার অধ্যায়? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।